experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। ময়মনসিংহে ভোর হচ্ছে। ময়মনসিংহে ভোর আসে খুব আয়োজন করে, ধপ করে সূর্য উঠে যায় না। তরুর অবশ্য ভোর হাওয়া নিয়ে মাথা ব্যথা নেই। তার জীবনে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্রথম বর্ষের পরীক্ষায় সে 2 সাবজেক্টে ফেল করেছে। 2 সাবজেক্টে ফেল করার ব্যাপারটা বাবাকে কিন্তু এখনো জানানো হয়নি। তরুর বাবা সাদিকুল সাহেব মেয়েদের পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস। মেয়ের ফেল করার ব্যাপারে তিনি কীরকম প্রতিক্রিয়া দেখাবেন ধারণা করা যাচ্ছে না। এখন ঘড়িতে 6টা বাজে। ঠিক 9টা বেজে 10 মিনিটে সাদিকুল সাহেব টেলিফোন করবেন। টেলিফোন তুলতেই দরাজ কণ্ঠে রেজাল্ট জানতে চাইবেন। তরুর রেজাল্ট নিয়ে খুব একটা মন খারাপ হচ্ছে না। তার ধারণা, পরীক্ষায় ফেল করাটা ভয়াবহ কোনো অপরাধ নয়, কিন্তু বাবার ভয়ে আমাকে মন খারাপের কঠিন অভিনয় চালিয়ে যেতে হচ্ছে। তরুর মন খারাপের অভিনয় খুব একটা ভালো হচ্ছে না। মন খারাপ হলে ঘুম পাওয়ার কথা না। আশ্চর্যের বিষয়, এমন একটা টেনশনের সময়ও তরুর 2 চোখ বুজে ঘুম আসছে। তরু 2 চোখ ভর্তি ঘুম নিয়ে বাবার ফোনের জন্য অপেক্ষা করছে। বাবাকে কনভিন্স করার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা স্ক্রিপ্টও লিখে ফেলেছে। যেখানে যেখানে কাঁদো কাঁদো ভাব প্রয়োজন সেখানে নীল কালি দিয়ে লিখে রেখেছে। মুখভঙ্গি কাঁদো কাঁদো। তবুও তরুর কেন জানি মনে হচ্ছে এসব স্ক্রিপ্ট ফিফট দিয়ে আমার কোনো কাজ হবে না। বাবার রেজাল্ট শোনার সাথে সাথে আমাকে কঠিন কঠিন কিছু কথা বলবেন, আর বাবার কঠিন কথা শুনেই আমার ভয়ঙ্কর মন খারাপ হয়ে যাবে। তরুর মন খারাপের ধরন খুব বাজে। একটুখানি মন খারাপ হলেই ছাদ থেকে লাফিয়ে পড়তে ইচ্ছে করে, অথবা হাতের শিরা বরাবর ধারালো ব্লেডের আঁচড় বসাতে ইচ্ছে হয়। যদিও তরু এই দুটোর একটাতেও কোনোদিন সফল হয়ে উঠতে পারেনি। উচ্চতার রক্তে তার প্রচণ্ড ভয়, কিন্তু কোনো একদিন যে করে ফেলবে না সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায় না। তরুর ধারণা, বাবার বকাবকির ভয়ে আমি একদিন ভয়াবহ একটা কাণ্ড ঘটিয়ে ফেলবো। বাবাকে বড়সড় একটা চমক দেওয়াই আমার ইচ্ছে। তরু বাবাকে চমক দিতে না পারলেও সাদিকুল সাহেব তরুকে অবিশ্বাস্য এক চমক দেখালেন। ঘড়ির কাঁটা 9টা 10 পেরিয়ে 20-এর ঘরে চলে যাওয়ার পরেও টেলিফোনের ঘন্টি বাজল না। বাবার মতো পাংচুয়াল মানুষ যে এমন একটা বেনিয়ম করে ফেলবেন তা যেন তরুর বিশ্বাসী হতে চাইল না। ছোটবেলা থেকেই তরুর বিপজ্জনক এক রোগ আছে। তরু কিছুতেই মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে কথা বলতে হলে তাকে খুব পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের প্রথম ধাপ হলো খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া। তরু খুব ভেবে আবিষ্কার করেছে, পেটে ক্ষুধা থাকলে মিথ্যে বলা সহজ। তরু কাল রাত থেকে খাওয়া দাওয়া বন্ধ করে মিথ্যে বলার প্রস্তুতি নিচ্ছে। বাবাকে জবরদস্ত কিছু মিথ্যে কাহিনী শুনিয়ে ফেলার পর সে খেতে বসবে। তরু বাংলার ছাত্রী। ডিপার্টমেন্টের স্যার বলেছেন, সাহিত্যে মিথ্যে বলে কিচ্ছু হয় না, উপন্যাসিকের রচনা মাত্রই সত্য। তরু বাবাকে বলবে বলে প্রস্তুতকৃত মিথ্যাটাকে সাহিত্য হিসেবে ধরে নিয়েছে। এই মিথ্যায় পাপ নেই। সাদিকুল সাহেব অবশ্য তরুর সত্য মিথ্যার ভেলকিতে ধরা দিলেন না। মিথ্যা বলার এত সব প্রস্তুতিতে জল ঢেলে টেলিফোন করতে করতে দুপুর গড়িয়ে বিকেলে পৌঁছালেন। তরুর তখন জঠর জ্বালায় প্রাণ ওষ্ঠাগত অবস্থা। ক্ষুদায় ক্ষুদায় সত্য মিথ্যা গুলিয়ে সবই অলিক জল্পনা। সাদিকুল সাহেব টেলিফোনের লাইন পেয়ে মেয়েকে গম্ভীর কণ্ঠে ধমক দিলেন, তুমি কি চাচ্ছ তোমার বাবা অশান্তিতে পতিত হোক? সালাম দিলে না কেন? সালামের অর্থ জানো না? এটা কোন ধরনের বেয়াদবি? তরু সালাম দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, টেনশনে টেনশনে সালাম দিতে ভুলে গেছি বাবা। মানুষ টেনশনে থাকলে মাঝে মাঝে নিজের নামও ভুলে যায়। তোমার নিজের নাম মনে আছে? জি বাবা, মনে আছে। গুড। এখন বলো, এত টেনশন কিসের জন্য? আবার কোন অপকর্ম করেছো? কোনো অপকর্ম করিনি তো বাবা। ওই তুমি ফোন দিচ্ছিলে না তো, এই জন্যই টেনশন হচ্ছিল। সাদিকুল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, জন্মদাতা পিতার জন্য টেনশন করা উচিত। বেশি বেশি টেনশন করবে। টেনশন করতে করতে ময়মনসিংহ মেডিকেলে চলে আসো, তোমার টেনশন কেটে যাবে। তরু অবাক হয়ে বলল, মেডিকেল কলেজে কেন যাব বাবা? আমি এখানে আছি, এজন্য আসবা। জলদি আসো, অযথা প্রশ্ন করবে না।
বাবার নিষেধ সত্ত্বেও তরুর কিছু প্রশ্ন জিজ্ঞেস করার স্বাদ ছিল। স্বাদ পূরণ হলো না। সাদিকুল সাহেব তরুকে কোনো রকম প্রশ্ন করার সুযোগ দিলেন না। কথা শেষ করে খুট করে লাইন কাটলেন। তরু কিছুক্ষণ হতাশ মুখে বসে থেকে চিন্তিত হওয়ার চেষ্টা করল। বাবা হাসপাতালে, ব্যাপারটা নিশ্চয়ই খুব চিন্তার বিষয়। তরুর উচিত চিন্তায় চিন্তায় দিক বিদিক ভুলে উড়ে উড়ে মেডিকেলে গিয়ে উপস্থিত হওয়া, কিন্তু তরু তার কিছুই করল না। সে খেয়ে দিয়ে ধীরে সুস্থে মেডিকেলের পথে পা বাড়ালো। মেডিকেলে গিয়ে সাদিকুল সাহেবকে একেবারে সুস্থ তবিয়ত আবিষ্কার করল তরু। সাদিকুল সাহেব আইসিইউর সামনে একটা চেয়ারে বসে ঝিমাচ্ছেন, হাতে তসবি। ঝিমোতে ঝিমোতেও তসবিতে হাত চলছে। তরু আশেপাশে পরিচিত কাউকে না দেখতে পেয়ে কিছুটা বিভ্রান্ত হলো। বাবার কাছাকাছি গিয়ে সাবধানী কণ্ঠে ডাকল। সাদিকুল সাহেব চোখ মিলেই মেয়েকে দেখে অত্যন্ত আনন্দিত বোধ করলেন। পাশে বসতে বলে ফিসফিসিয়ে বললেন, রোগী আইসিইউতে, থার্ড টাইম স্ট্রোক, মরে যাওয়ার সম্ভাবনা 80%। কেউ 80% মৃত্যুর সম্ভাবনা নিয়ে শুয়ে আছে। ব্যাপারটা খুবই দুঃখজনক ঘটনা। সাদিকুল সাহেবের উচিত দুঃখী বিমর্ষ মুখে বসে থাকা। মেয়েকে দেখে আনন্দিত হয়ে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত তরু বুঝতে পারছে না। তরু বাবার মতো ফিসফিসিয়ে শুধালো, রোগীটা কে বাবা? আমাদের কোনো আত্মীয়? আশেপাশে পরিচিত কাউকে দেখছি না তো। সাদিকুল সাহেব এবার গম্ভীর হলেন, বললেন, আত্মীয় নয়, তবে তুমি রাজি হলে হয়ে যেতে পারে। তরু অবাক হয়ে বলল, মানে কিসে রাজি হব? সাদিকুল সাহেব মেয়ের সাথে গোপন বৈঠক করার মতো নিচু স্বরে বললেন, শোনো মা, যিনি আইসিইউতে আছেন তার দুটো পুত্র সন্তান আছে। তোমার বিয়ের জন্য আমরা তার বড় সন্তানের খোঁজ খবর নিচ্ছিলাম। ছেলের সাথে দেখা করেছি, ছেলের খবর নিয়েছি। সকল ভালো পরিবার, তারা একটা মধ্যবিত্ত ঘরের লক্ষ্মী মেয়ে চায়। আমি কাল ওনাদের সাথে দেখা করতে ময়মনসিংহে এসেছিলাম। কথাবার্তা ভালোই চলছিল। খাওয়া দাওয়ার পর হঠাৎই ভদ্রলোক স্ট্রোক করে বসলেন। আমি কাল রাত থেকে হসপিটালে আছি। ভদ্রলোকের জ্ঞান ফিরেছে। ভদ্রলোকের অবস্থা আপস অ্যান্ড ডাউনের উপর চলছে, যে কোনো সময় ইহলোক ত্যাগ করতে পারেন। ভদ্রলোক মৃত্যুর আগে আপাতত একটি পুত্রবধূর মুখ দেখে যেতে চান। ভদ্রলোকের স্ত্রী তোমার সম্পর্কে যতটুকু খোঁজ নিয়েছিলেন তার ভিত্তিতে তোমার জন্য প্রস্তাব দিয়েছেন। তুমি রাজি হলে এই মুহূর্তে বিবাহ কার্য সম্পন্ন হবে। বলো মা, রাজি? তরু বিস্ফোরিত চোখে চেয়ে বলল, তোমরা আমাকে না জানিয়ে আমার জন্য পাত্র দেখে ফেলেছো বাবা? সাদিকুল সাহেব স্বাভাবিক কণ্ঠে বললেন, দেখে ফেলেছি না, দেখছি। এখনো দেখা শেষ হয়নি। আরও কিছু পাত্র হাতে আছে, সবগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। আর তুমি এখনো এখানে রাজি হয়ে গেলে আর কোনো ঝামেলা করতে হয় না। তরু 2 মিনিটের জন্য কথা বলার ভাষা খুঁজে পেল না। হতবাক হয়ে বাবার মুখের দিকে চেয়ে রইল। সাদিকুল সাহেব কোমল কণ্ঠে বললেন, তার মানে তুমি চেনা জানার মাঝে বিয়ে করতে চাইছো? তোমার পছন্দের কেউ আছে? তরু জানালো নেই। সাদিকুল সাহেব বিরক্ত হয়ে বললেন, পছন্দের কেউ না থাকলে তুমি যাকে বিয়ে করবে সেই তো তোমার অপরিচিতই হবে। তাহলে এই অপরিচিতকে বিয়ে করলে সমস্যা কোথায়? তাছাড়া আমি খোঁজ নিয়েছি, ছেলের মা বাবা খুব ভালো মানুষ। মেয়ে নেই, ছেলের বউকে মেয়ের মতো আদর করবেন। ননদ ননাসের ঝামেলা নেই। একটা দেবর আছে। নির্ঝঞ্ঝাট পরিবার। আজকালকার যুগে এমন পরিবার পাওয়া যায়? বিয়ে শাদীর ব্যাপারে বংশ পরিচয় খুব বড় ব্যাপার। আগেকার যুগে বংশ পারিবারিক ইতিহাস দেখে বিয়ে দিতে দেখনি? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পছন্দের কেউ না থাকলে তোমার উচিত ছেলের পরিবার, চাকরি, চরিত্র, বংশ দেখে বিয়ে করা। তোমার থেকে মানুষ আমি ভালো চিনি। আমি নিশ্চয়ই তোমাকে অপাত্র দান করব না। তরু অসহায় চোখে চাইল। বাবার কথায় কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, তাই বলে হাসপাতালে বিয়ে করে ফেলতে হবে? কোনো অনুষ্ঠান হবে না? বন্ধু বান্ধব জানবে না? তাছাড়া বড় মামা, আপা, দুলাভাই কেউই তো এখানে নেই। সাদিকুল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, তোমার বড় মামার সাথে আমার কথা হয়ে গেছে। পাত্রপক্ষের ইচ্ছে, এখন শুধু বিয়ে পড়ানো হবে। পরিস্থিতি অনুকূলে এলে মানে এই ভদ্রলোকের এসপার ওসপার কিছু হয়ে গেলে সুযোগ বুঝে ধুমধাম করে বউ তুলে নিয়ে যাবে। তোমার মামা সম্মতি দিয়েছেন। তখন তুমি তোমার বেয়াদব বন্ধুবান্ধবদের ডেকে এনে তাদের কোলে চড়ে বসেও থাকতে পারবে। কোনো সমস্যা নেই। চারু আর তার বড়েরও কোনো আপত্তি থাকার কথা না। তরু অসন্তুষ্টি নিয়ে বলল, তাই বলে একদম অপরিচিত লোককে বিয়ে করা সম্ভব নয় বাবা। আমি তো সেই লোকের নামটা পর্যন্ত জানি না। ছেলের চাকরি কি করে, নাকি কোনো কাজকর্ম করে না? সাদিকুল সাহেব মৃদু কণ্ঠে বললেন। ছেলে পুলিশ। তরুর চোখ এবার বেরিয়ে আসার উপক্রম।
বিস্ময়ে পলক ফেলতে ভুলে গিয়েছে চোখ। কিছুক্ষণ স্থির বসে থেকে উত্তেজনায় চিঁচিয়ে উঠে বলল, পুলিশ? সিরিয়াসলি বাবা? তুমি বলেছিলে পড়াশোনা না করলে আর্মি পুলিশ থেকে বিয়ে করে দিবে। তুমি কি সেই চেষ্টাই করছো বাবা? শেষমেশ কিনা পুলিশ? তোমার না পুলিশ অপছন্দ? আমি কোনো পুলিশ পুলিশ বিয়ে করব না। সাদিকুল সাহেব শান্ত কণ্ঠে বললেন, মূর্খ মহিলা, অযথা চেঁচামেচি করবে না। ছেলে তোমার মতো টেনে বিশ্ববিদ্যালয়ে ওঠা ছাত্র নয়। সে বিসিএস দিয়ে পুলিশ হয়েছে, ট্যালেন্টেড বয়। এমন ট্যালেন্টেড বয়কে তুমি বিয়ে করবে না? তরু হতাশ কণ্ঠে বলল, পুলিশদের লাইফের রিস্ক থাকে বাবা, যদি ফট করে মরে যায় তখন? সাদিকুল সাহেব মেয়ের দিকে বিরক্ত চোখে চাইলেন। তুমি স্নাতকের ছাত্রী না। ছাত্রী না হলে এই মুহূর্তে তোমার গালে ঠস করে একটা চর বসাতাম। পুলিশ হলে ফট করে মরে যাবে, এই কথা তোমাকে কে বললো? হ্যাঁ, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। তুমিও তো এখন ফট করে মরে যেতে পারো। তাই বলে কি সে তোমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে? বাবার উলট পালট যুক্তিতে মাথা ঘুরে গেল তরু। বাবার দিকে চেয়ে করুণ কণ্ঠে বলল, তোমার ধারণা আমার রাজি হয়ে যাওয়া উচিত বাবা? অবশ্যই উচিত। তোমার জায়গায় আমি থাকলে রাজি হয়ে যেতাম। এই কথাটা তুমি আপুকেও বলেছিলে বাবা? তোমার আপু তো শোনেনি। ইডিয়টটা বেছে বেছে ওই ছাগলটাকে বিয়ে করেছে। তোমার আপুর জায়গায় আমি হলে কখনোই তোমার দুলাভাইয়ের মতো ছাগল পছন্দ করতাম না। তরু অসহায় চোখে চেয়ে রইল। দুলাভাইয়ের মতো হাসি খুশি মানুষটিকে কথায় কথায় ছাগল বলার কারণ খুঁজে না পেয়ে হতাশ নিঃশ্বাস ফেলল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বোধহয় কনভিন্স হয়ে যাচ্ছি বাবা। সাদিকুল সাহেব গম্ভীরভাবে মাথা ঝাঁকালেন। ইউ শুড। পুলিশ বিয়ে করলে তোমার লাভ বই ক্ষতি কিচ্ছু হবে না। তোমার জীবনে ছোটখাটো ঝামেলা তোমার পুলিশ বস সলভ করে ফেলতে পারে। তরু হতাশ কণ্ঠে বলল, এই মুহূর্তে আমার জীবনে একটা মাত্র সমস্যায় জলজল করছে। সেই সমস্যার সমাধান পুলিশ দিয়ে হবে না। তুমি কি আমাদের ডিপার্টমেন্টের কোনো স্যারের সাথে আমার বিয়ের সাথে দিয়ে দিতে পারো না বাবা? সাদিকুল সাহেব গরম চোখে চাইলেন। তরু উদাস মুখে বলল, বেশ, বিয়েটা আমি করছি। তোমার পুলিশ পাত্র কোথায়? তোমার পুলিশ পাত্রকে তোমার সাহিত্যিক কন্যার সাথে দেখা করিয়ে দাও। আমি তার সাথে কথা বলতে চাই। সাদিকুল সাহেব বললেন, এই মুহূর্তে দেখা করা সম্ভব নয়। কেন নয়? ছেলের পোস্টিং ঢাকার মেট্রোপলিটনে। ওখানে কিছু ঝামেলার জন্য আসতে পারছে না। দ্রুত আসার চেষ্টা করছে। তার বাবা 20% জীবন নিয়ে ধরনীয় স্বর্গে ছুলাছুলি করছে, আর সে আসতে পারছে না? না, পাচ্ছে না। সবাই তো তোমার মতো নাকে তেল দিয়ে অলস জীবনযাপন করে না। এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ডিউটি। তরু গম্ভীর কণ্ঠে বলল, তোমার ডিউটিওয়ালা পাত্র আমার পছন্দ হয়নি বাবা। আমি বিয়েটা করব না। তোমার কঠিন ডিউটিওয়ালা পাত্র তো আমি ময়মনসিংহে মরে পড়ে থাকলেও খোঁজ খবর পাবে না। গম্ভীর কণ্ঠে বলবে, প্রিয় তরু, তুমি প্লিজ মরে যাও। আই হ্যাভ মাই ওন ডিউটিস। আমি আসতে পারছি না। সাদিকুল সাহেব প্রচণ্ড বিরক্ত চোখে চেয়ে রইলেন। তরু শুধালো, আমি রাজি না হলে কি তুমি আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিবে বাবা? আমি কি তোমায় খুব যন্ত্রণা দিচ্ছি? সাদিকুল সাহেব স্বাভাবিক কণ্ঠে বললেন, প্রথম প্রশ্নের উত্তর নো। দ্বিতীয় প্রশ্নের উত্তর ইয়েস। আমি তোমাকে বিয়ের জন্য কোনো রকম জোর জবরদস্তি করছি না। আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি, তুমি ইচ্ছে মতো পাত্র সিলেক্ট করতে পারো, কিন্তু সেই সিলেকশন পদ্ধতি চলবে কেবল 1 মাস। চতুর্দিকে ঘটক ছড়িয়ে দেওয়া হয়েছে। যেভাবে হোক এই মাসের মাঝে তোমার বিয়ে সম্পন্ন। তোমার যদি কোনো ছেলেকেই পছন্দ না হয় তাতেও সমস্যা নেই, সেজন্য ব্যবস্থা নেওয়া আছে। কোনো ছেলে পছন্দ না হলে এই মাসের শেষ তারিখে যে ছেলের সাথে দেখা হবে তার সাথে তোমার বিয়ের কাজ সম্পন্ন করা হবে। তোমার বড় আপার বিয়ে সমাপ্ত। এখন তোমার বিয়ে সমাপ্ত হলে আমি চিন্তামুক্ত হয়ে আমি হজে যাব। নাও ডিসিশন ইজ ইয়োর্স। তরু হতাশ নিঃশ্বাস ফেলল। করুণ কণ্ঠে বলল, ফেসে টেসে যাব না তো বাবা? সাদিকুল সাহেব ঠান্ডা কণ্ঠে বললেন, এটা কি কাবাডি খেলা যে ভেসে যাবা? হ্যাঁ, বিয়েতে আবার পাশাপাশি কি আছে? বিয়ের পর তোমার মা আমাকে প্রথম দেখেন বাসের ঘরে। আমরা কি সংসার করিনি? হ্যাঁ, বিয়ের মতো পবিত্র সম্পর্কের সাথে পাশাপাশি ধরনের ফালতু শব্দ যুক্ত করবে না। তরু বাবাকে একটু ছটিয়ে দেওয়ার জন্য বলল, কিন্তু মা যে বলতেন মা তোমাকে বিয়ে করে ফেসে গেছেন। তিনি ছিলেন বলেই নাকি রক্ষে, নয়তো অন্য কোনো মহিলা নাকি সজ্ঞানে তোমার সাথে সংসার করতেই পারতো না। সাদিকুল সাহেব কঠিন চোখে মেয়ের দিকে চেয়ে রইলেন। তরু আর ঘাটালো না, সহজ কণ্ঠে বলল, এখন আমরা কি করব বাবা? তোমার ডিউটিওয়ালা পাত্রের জন্য কি অপেক্ষা করে থাকবো? তোমার ডিউটিওয়ালা পাত্র আসতে আসতে যদি ভদ্রলোক আল্লাহ পেয়ারা হয়ে যায় তখন কি হবে? বিয়েটা হবে নাকি হবে না?
আমার বিয়ে কি তাহলে এই ডিউটিওয়ালার বাবার বাঁচা মারার উপর নির্ভর করছে বাবা? বেঁচে থাকলে কবুল, মরে গেলে কবুল নট। সাদিকুল সাহেব এবারও কঠিন চোখে চেয়ে রইলেন। মেয়েকে ধমক দিয়ে বললেন, এক থাপ্পড় তোমার গাল ফাটিয়ে ফেলবো ফাজিল মেয়ে। আমার সাথে ফাজলামি করবে না, আমি তোমার বান্ধবী না। তরু ফাজলামো করল না, সুন্দর মুখখানাকে মুহূর্তে নিষ্পাপ বানিয়ে ফেলে বলল, বাবা আমার কি তাহলে হলে ফিরে যাওয়া উচিত না? ধরো হলে গিয়ে পেট পুড়ে ভাত টাত খেয়ে এলাম, বিয়ের সময় বউয়ের পেট ক্ষুধায় চুঁচু করবে, এটা কেমন কথা তাই না? তোমার ডিউটিওয়ালা এলে আমার টেলিফোন করলে, আমি ভাত খেয়ে একটু সেজেগুজে চলে এলাম। হসপিটালে বিয়ে মানে দুঃখে দুঃখে বিয়ে, দুঃখে দুঃখে বিয়েতে আবার সাজুগুজুর কি আছে? হ্যাঁ, বিয়ে হবে টেলিফোনের মাধ্যমে। বিয়ে শেষে তোমাদের দুজনকে পাশাপাশি দেখার জন্য ছেলেকে ভিডিও কল দেওয়া হবে। তোমার হলে টলে যাওয়ার দরকার নেই, এখানে কাজ শেষ হলে আমি নিজে গিয়ে পৌঁছে দেবো। তরু এবারে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নির্বাক চোখে বাবার দিকে চেয়ে রইল। শেষমেশ কি না টেলিফোনে বিয়ে? ব্যাপারটা কি সত্যিই ঘটছে? তরু কিছুই বিশ্বাস করতে পারছে না। তরু আইসিইউর সামনে বসে আছে। তাকে একরকম জড়িয়ে ধরে বসে আছেন একজন ভদ্রমহিলার গোলগাল ভরাট মুখ, চেহারায় কেমন একটা মা ব্যাপার আছে। এই ধরনের মহিলার সাথে চট করে খারাপ ব্যবহার করা যায় না। ভয়াবহ গরমে দুই হাতে ঝাপটে ধরে বসে থাকলেও বিরক্ত হওয়া যায় না। তরু মনে মনে কিছুটা অস্বস্তি বোধ করলেও বিরক্ত হতে পারছে না। ভদ্র মহিলা শুরু থেকে তরুর সাথে খুব আদর করে কথা বলছেন। ভবিষ্যতে তিনি যে খুব ভালো শাশুড়ি হবেন বোঝা যাচ্ছে। ভদ্রমহিলা তরুর পাশে বসে থেকেই ছেলের সাথে ফোনে কথা বললেন। তরু ভুল না হলে এই সেই ডিউটিওয়ালা পাত্র মায়ের সাথে খুব রাগ ঝাড়ল। ভীষণ বিরক্ত হয়ে বলল, মা, তোমাদের ছেলে মানুষে কখনো যাবে না? না, আমি তো বললাম আসছি, হাসপাতালে এসেই বিয়ে করব। তোমাদের এটুকু সময় সহ্য হচ্ছে না? টেলিফোনে বিয়ে করে ফেলতে হবে কেন? টেলিফোনে কেউ বিয়ে করে? আশ্চর্য। ভদ্রমহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, তোর বাপ অপূর্ণ শখ নিয়েই মরে যাক, করিস না তুই বিয়ে। মানুষটা কেমন অস্থির হয়ে আছে। আমি দেখা করতে গেলেই বলছে, শাহানা আমি মরে যাচ্ছি, পুত্রবধূ দেখে যেতে পারলাম না। সে তো আর জানে না ছেলে এখন লাইক হয়ে গিয়েছে, কথায় কথায় ধমক দেয়। বাপ মা মরে গেলে তাদেরই বাকি। আসিস না তুই, আমার স্বামী আমি বুঝবো। আজ থেকে আমাদের বাবা মা বলে ডাকার কোনো দরকার নেই। আমি তো বিয়ে করতে মানা করিনি মা। বেশ, টেলিফোনেই বিয়ে করব। বিয়ের সময় এসেছে আমাকে জানাও, তবু কান্নাকাটিটা বন্ধ করো প্লিজ। ভদ্রমহিলা কান্নাকাটি অফ করলেন। তরুকে 420 ভোল্টেজের ঝটকার মধ্যে রেখে সত্যি টেলিফোনে বিয়েটা হয়ে গেল। হাসপাতালে ইঞ্জেকশন দিতে গেলে যেমন অনেক চিল্লাচিল্লির পর ফট করে একসময় ইঞ্জেকশন দেওয়া হয়ে যায় না, যে টের পাওয়া যায় না, ঠিক তেমনই বিয়েটা যেন তরু টেরই পেল না। তরু মনে মনে ভাবল, কি আশ্চর্য, এইভাবেও কি বিয়ে হয়? থালা বাসনের ঝনঝন শব্দে তরুর ঘুম ছুটে গেল। আধো ঘুমে তরুর মনে হলো, আমি কোনো গৃহিণীর সাধের রান্নাঘরে মেঝেতে শুয়ে আছি। গৃহিণী কোনো কারণে চেতে গিয়ে স্বামীকে বাসন কোসন ছুঁড়ে মারছে। স্টিলের বাসনগুলো ঝনঝন করে আমার আশেপাশে এসে পড়ছে। কিন্তু আসল ব্যাপার তা না। তরুর থাকবার জায়গায় কোনো বাসন কোসন থাকার কথা না। আমি জীবনেও রান্নাবান্না করব না। এই রান্নাবান্না জনিত সিদ্ধান্তটা নিয়েছি বাবার জন্য। আমার ধারণা বাবার মাথায় খুবই সূক্ষ্ম ধরনের একটা সমস্যা আছে। এই সমস্যা শুরু হয়েছে মা মারা যাবার পর থেকে। বাবা সারা জীবন সরকারি চাকরি করেছেন, খুবই ছোট ধরনের চাকরি। ছোট চাকরি করা মানুষগুলোর মাঝে খুব স্বাভাবিকভাবে একটা খাই ব্যাপার স্যাপার চলে আসে। বাবা সেদিক থেকে পরিষ্কার। তিনি অত্যন্ত সৎ মানুষ। কোনো কাজের বিনিময়ে কেউ তাকে একটা পান খাওয়াতে চাইলেও তিনি ভয়ঙ্কর চলে যান। 10 বার তবা কাটেন। তবে অত্যন্ত সৎ মানুষদের একাংশ আবার হয় ভয়ঙ্কর পুলিশ বিদ্বেষী। তাদের ধারণা পুলিশরা কোনো কাজ করে না, তাদের প্রধান কাজ হলো পাবলিকের কাঁধে চড়ে টাকা খাওয়া। বাবা সেই ভয়ঙ্কর পুলিশ বিদ্বেষীদেরই একজন। পুলিশ তার 2 চোখের বিষ। তরু থাকে ভার্সিটির হলে। তাদের হলে রান্নার ব্যবস্থা নেই। রান্না করতে হলে করতে হয় চুপি। রান্না সেরেই চট করে আলমারিতে লুকিয়ে ফেলতে হয়, নয়তো কেস খেয়ে যাওয়ার সম্ভাবনা। কেস খেয়ে গেলে পানিশমেন্টের ব্যবস্থা আছে। তরু কখনো রান্নাবান্নার ঝামেলায় যায় না। খুব ছোটবেলায় সে সিদ্ধান্ত নিয়েছে।
তরুর বড় আপা চারু যখন সজলকে বিয়ে করতে চাইল, তখন বাড়িতে এক ভয়াবহ লঙ্কাকাণ্ড ঘটে গেল। এই লঙ্কাকাণ্ডের প্রধান কারণ হলো সজল সদ্য বিসিএস পাস এসপি। সাদিকুল সাহেব কিছুতেই কোনো পুলিশ অফিসারের কাছে মেয়ে বিয়ে দেবেন না। অন্যদিকে চারুরও কঠিন ব্রত, সজলকে ছাড়া সেই পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে বিবাহ করবে না। প্রয়োজনে দেহ বিসর্জন দেবে, তবু প্রেম বিসর্জন দেবে না। চারুকে অবশ্য দেহ বিসর্জন দিতে হয়নি। মানুষ হিসেবে সজল খুবই বোকা ধরনের মানুষ। বোকা মানুষরা সারা জীবন বোকা বোকা কাজ করে। সজল তেমনই এক বোকা ধরনের কাজ করে বসল। সাদিকুল সাহেবের কাছে দেন দরবার না করে সে দ্বিতীয়বার বিসিএস এর পরীক্ষায় বসল। বিসিএস তো আর ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যাবে। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, বোকা সজল কেবল মাত্র চারুকে পাওয়ার জন্য দ্বিতীয়বারের বিসিএস পরীক্ষাও টপকে গেল। পুলিশের চাকরি ছেড়ে সজল প্রশাসনে ঢুকল। সাদিকুল সাহেব খুব বিরক্ত মুখে কন্যা সম্প্রদান করলেন। তরুকে ডেকে কঠিন কণ্ঠে বললেন,